জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ আলোচনা করব ভাঙড়ের আরাবুল ইসলামকে নিয়ে। হ্যাঁ, আরাবুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে, ভাঙড় এবার কোন দিকে এগোবে, এ নিয়েই আজ আলোচনা করার পূর্বে আপনাদের সকলকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছে আজকে, আরাবুল ইসলাম। ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে আলাদা এক নাম। যে আরাবুল ইসলামকে কখনো ভাঙড়ের বেতাজ বাদশা বলা হয়েছে, যে আরাবুল ইসলামকে মদন মিত্র বলেছিল তাজা নেতা, সেই আরাবুল ইসলাম। যে আরাবুল ইসলাম সিপিএম এর জামানায় ভাঙড়ে 2006 সালে বিধায়ক হয়েছিলেন। 2006 থেকে 11 সাল পর্যন্ত তিনি বিধায়ক হিসাবে ছিলেন। 2011-র পরে আরাবুল ইসলাম সেই 11 নির্বাচনে যখন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তখন আরাবুল ইসলাম বিধানসভা নির্বাচনে হারলেন। আর সেই হারার পিছনে তার দলেরই অন্তর্ঘাত, অর্থাৎ দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আরাবুল ইসলামের হার হয়েছিল বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেই সময় 2011 বিধানসভা নির্বাচনে আরাবুল ইসলামের বিরুদ্ধে তৃণমূলের আর এক নেতা নান্নু হোসেন তিনি নির্দলে দাঁড়িয়ে আরাবুল ইসলামকে হারিয়ে দেন বলে আরাবুল ইসলাম আজও মনে করেন, বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজও মনে করেন। তারপর 2016 নির্বাচন। 2016 নির্বাচনে হয়তো আবারও আরাবুল ইসলাম টিকিট পেতেন, কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আরাবুল ইসলামকে টিকিট না দিয়ে সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগদান করা রেজ্জাক মোল্লাকে 2016 ভাঙড়ে টিকিট দেওয়া হলো। আর তারপরেই আরাবুলের আধিপত্য যেন ভাঙড় থেকে আস্তে আস্তে কমতে শুরু করলো। হ্যাঁ, আরাবুল ইসলাম বিধায়ক পদ থেকে সরে যাওয়ার পর ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। 2016 বিধানসভা নির্বাচনে আরাবুল ইসলামের বদলে রেজ্জাক মোল্লা টিকিট পেয়ে ভাঙড়ে যখন জয়ী হলেন, তখন আরাবুলকে সবসময় কণ্ঠাসা করার চেষ্টা করা হতো এবং আরাবুল বিরোধী ভাঙড়ের নেতাদের নান্নু হোসেন, ওহিদুল ইসলাম, কাইজার আহমেদদেরকে সবসময় গুরুত্ব দিতেন রেজ্জাক মোল্লা। তারপর 2018 পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলামকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে হটিয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি করা হলো। সেখানে একটা গ্যাড়াকলও ছিল বটে, যে স্বাভাবিকভাবে তাকে সরিয়ে দেওয়া হয়নি, কারণ সেখানে সভাপতির পদটা রিজার্ভেশন ছিল। সেই রিজার্ভেশন করার কারণে আরাবুল ইসলাম সহকারী সভাপতি হলেন এবং সভাপতির পদটা অন্য একজন পেলেন। ফলে সেখানেও আরাবুল ইসলামের ডিমোশন দেখছে। তারপর 2021-এ আবারও অনেকে মনে করেছিলেন আরাবুল ইসলাম টিকিট পাবেন, কিন্তু না। 2021 বিধানসভা নির্বাচনে আরাবুল ইসলামকে টিকিট না দিয়ে কোথায় বীরভূম থেকে ডক্টর রেজাউল করিমকে ভাঙড়ের টিকিট দেওয়া হয়। ফলে আবারও বঞ্চিত হয় আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে ছিলেন তার নাম হচ্ছে আরাবুল ইসলাম, যিনি সেই 1998 সাল থেকে যখন তৃণমূলের জন্ম, সেখান থেকেই তৃণমূলের পতাকা নিয়ে লড়াই করেছেন ভাঙড়ের মাটিতে সিপিএম এর বিরুদ্ধে। আর সেই আরাবুল ইসলাম 2011-র পর আস্তে 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 বঞ্চিত হতে থাকলো দলে। নির্বাচনে আরাবুল যখন টিকিট পেলেন না, আরাবুলের কোষা হলো, আন্দোলন হলো, আরাবুলকে টিকিট দিতে হবে। অভিষেক ব্যানার্জি ডাকলেন, অভিষেক ব্যানার্জির কাছে আরাবুল গিয়ে বললেন, আমাকে টিকিট দিতে হবে, আমাকে ছাড়া ভাঙড়ে জেতা সম্ভব না। আর বাস্তবেই দেখা গেল 2021 বিধানসভা নির্বাচনে আরাবুল ছাড়া ভাঙড়ে জেতা অসম্ভব হয়ে গেল। আরাবুল টিকিট না পাওয়ায় ভাঙড়ে তৃণমূল হারলো। আর একমাত্র সংযুক্ত মোর্চা জোটা রাজ্যের মধ্যে একমাত্র বাম কংগ্রেস আইএসএফ এর জোট ভাঙড়ে জিতলো, অর্থাৎ তৃণমূলের হার। আর এই হারের পিছনে মনে করা হয় যে দলের সঙ্গে গাদ্দারি করেছে আরাবুল ইসলাম। এটা আমার কথা নয়, দলের একাংশের কথা, তৃণমূলের দলের নেতৃত্বদের কথা। এটা শওকত মোল্লাও অনেক জায়গায় বলে বেরিয়েছেন। আর 2021 বিধানসভা নির্বাচনের পর আরাবুলের যখন টিকিট দেওয়া হলো না, সেখানে আরাবুলের ইনঅ্যাক্টিভিটিও ধরা পড়েছে। খুব একটা অ্যাক্টিভিটি দেখা যায়নি। সেখানে তৃণমূল হেরেছে,
সেখানে একমাত্র আইএসএফ নতুন দল হিসাবে তাদের একটা বিধায়ক নির্বাচন করেছেন, নওশাদ সিদ্দিকী সেখানে বিধায়ক হয়েছেন। 2021 নির্বাচনের পর 2023 পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের যে পরিস্থিতি ছিল যে সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুরো ধারাশায়ী হবে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ের অবজারভার করা হয় শওকত মোল্লাকে। শওকত মোল্লা অবজারভার হওয়ার পর ভাঙড় 1 নম্বর ব্লকের নেতা কাইজার আহমেদকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয় এবং কাইজার আহমেদকে কোনোভাবেই ভাঙড় 1 নম্বর ব্লকে দাঁত ফোটানোর সুযোগ দেওয়া হয় না। উল্টো দিকে 1 নম্বর ব্লকে বাহারুল ইসলাম আহসানরা উঠে আসে এবং 2 নম্বর ব্লকে একমাত্র নেতা আরাবুল ইসলাম ছিলেন, কারণ আরও যে দুটো তৃণমূলের নেতা ছিলেন ওহিদুল ইসলাম এবং নান্নু হোসেন, তারা নির্বাচনের পরে 21 বিধানসভা নির্বাচনের পরে মারা যান। ফলে ভাঙড়ে আরাবুল ইসলামের বিকল্প আর 2 নম্বর ব্লকে কোনো নেতা নেই। ফলে তার যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বটা আপাতত শান্ত। তবে শওকত মোল্লা অবজার্ভ হবার পর আবার আরাবুলকে কণ্ঠাসা করার চেষ্টা দেখা যায় এবং গোপনে গোপনে আরাবুল এবং শওকতদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। এটা গোপনে প্রকাশ্যে আসেনি এবং সেই জায়গায় আরাবুলের সমর্থক এবং শওকতের একটা গোষ্ঠী তৈরি করে, সেই নতুন সমর্থকদের মধ্যে মাঝে মাঝে টুকটাক ঝামেলা কথা কাটাকাটি চলতে থাকে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হওয়ার পর আরাবুল ইসলাম আবার পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন। সেই পঞ্চায়েত নির্বাচনে যে ছবি দেখা গিয়েছে গোটা রাজ্য জানে, যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে নমিনেশনকে কেন্দ্র করে 3 জন মারা যায় এবং গণনার দিনে আরও 3 জন মারা যায়। সব মিলিয়ে প্রায় 7 জন মানুষ ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মারা যায়। ফলে সেটা নিয়ে বহু টালমাটাল এবং সেই মামলায় আইএসএফরা তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করে আরাবুল ইসলামের নামে, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের নামে, শওকত মোল্লার নামে, আরও তৃণমূল নেতৃত্বর নামে এফআইআর করা হয় এবং তৃণমূল কর্মী মারা যাবার কারণে আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধেও এফআইআর হয়। কিন্তু সেই মামলায় আইএসএফের অনেক নেতৃত্ব গ্রেপ্তার হলেও নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হয়নি এবং তৃণমূলের অনেকেই গ্রেপ্তার হলেও কোনো নেতা গ্রেপ্তার হয়নি। হঠাৎ করে 8ই ফেব্রুয়ারি 2024 দেখা যায় যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কারণ জানুয়ারি মাসেই টেক ওভার করে দক্ষিণ 24 পরগনার জেলা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে, বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ থেকে কলকাতা পুলিশের ভাঙড়। আর সেই জানুয়ারি মাসে টেক ওভার করার পর কয়েকদিনের মধ্যে 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আরাবুল ইসলামের গ্রেপ্তারের পর এবার একচেটিয়াভাবে শওকত মোল্লা ভাঙড়ে তার বিস্তার প্রভাব করতে থাকে এবং আরাবুলকে বাদ দিয়ে 24 লোকসভার প্রস্তুতি নিতে থাকে এবং সেই প্রস্তুতিতে দেখা যায় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম বারবার ব্যর্থ হয়েছেন। মঞ্চে ছিলেন কিন্তু কোথাও তাকে বক্তব্য দিতে দেখা যায়নি। ফলে এই 24 লোকসভা নির্বাচনের সময় আরাবুল ছাড়াই ভাঙড়েই শওকত মোল্লা দিনের টিম তৈরি করলো, অল্টারনেটিভ টিম, আরাবুলকে বাদ দিয়ে, এবং সেই টিম রীতিমতো 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলকে জয় দিয়েছে। শওকত মোল্লার হাত ধরে যেমন পঞ্চায়েতে জয় পেল তৃণমূল এবং লোকসভাতেও তৃণমূল জয় পেল এবং জয়ের পর শওকত মোল্লা সরাসরি আরাবুল ইসলামের নামে নানা অভিযোগ তুললেন। অভিযোগ তোলা হলো ভগবানপুর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান যিনি, তার স্বামী অর্থাৎ খয়রুল ইসলামকে খুন করার চক্রান্ত করেছে আরাবুল ইসলাম এবং তার জন্য নাকি 18 লক্ষ টাকাও বরাদ্দ করেছে এই অভিযোগ। শুধু এখানেই থেমে থাকেনি, এই খবরটা নাকি স্বয়ং অভিষেক ব্যানার্জি শওকত মোল্লাকে দিয়েছেন। এই কথাটা শওকত মোল্লা বলেছেন এবং শুধু এখানেই শেষ নয়, আরাবুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ, আরাবুল ইসলাম নাকি পঞ্চায়েতের মেম্বারদের টিকিট দেওয়ার জন্য 15 থেকে 25 লক্ষ টাকা দিয়েছেন এবং প্রধান যাদের নির্বাচন করেছেন তাদের নাকি 40 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়েছেন। এই অভিযোগ শওকত মোল্লা করেছেন। এই অভিযোগের পর আবারও মনে করা হলো যে ভাঙড়ের রাজনীতিতে আরাবুল এবার অপ্রাসঙ্গিক। দল তাকে ছেটে ফেললো, যে ভাঙড় 2 নম্বর ব্লকের কনভেনার করলো, সেই কনভেনার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তারপরে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেই সভাপতি তিনি জেলে থাকার কারণে সহসভাপতিকে তার জায়গায় বসানো হলো,
কার্যকারী সভাপতি হিসাবে সোনালী পাচারকে আরাবুল ইসলামের জায়গায় বসানো হলো। এরপর আরাবুল অনুগামীরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তারপরে কোর্টে কেস চলতে থাকে। আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম সে তো বারবার চেষ্টা করছে কিভাবে তার বাবাকে জেল থেকে বের করে নিয়ে আসা যায়। সে তার বাবাকে জেল থেকে বার করে নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে এবং তার চেষ্টার শেষ পর্যন্ত ফল হলো। আরাবুল ইসলামকে বিশেষ কয়েকটি শর্ত সাপেক্ষ জামিন দিল কলকাতা হাইকোর্ট। জামিন দেওয়ার পর বারুইপুর জেল থেকে আরাবুল ইসলাম যখন বেরোলেন তখন দেখা গেল ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে, সমস্ত অঞ্চল থেকে, প্রায় সমস্ত বুথ থেকে আরাবুলের যে সমর্থক রয়েছে তারা জেলের সামনে গিয়ে হাজির। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর যখন 2:15 নাগাদ আরাবুল ইসলাম জেল থেকে বেরোলেন তখন আরাবুল ইসলাম জিন্দাবাদ স্লোগান জেলের সামনে, বারুইপুর সেন্ট্রাল জেলের সামনে আরাবুলকে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে, সংবর্ধনা দিয়ে একেবারেই তাকে ওয়েলকাম করলেন আরাবুল ইসলামের কর্মী সমর্থকরা। এবং তারপর মিডিয়ার সামনে আরাবুল ইসলামকে প্রশ্ন করা হলে আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়েই প্রথমেই বললেন যে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল লোকসভায় যে ফল করেছে তার জন্য শুভেচ্ছা জানাই এবং দলের এই প্রস্তাবকে, দলের এই ফলকে তিনি খুব আনন্দিত দলের এই ফলে। এবং তারপর মিডিয়া তাকে প্রশ্ন করে যে শওকত মোল্লা যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন কি বলবেন? আরাবুল ইসলামের সোজা সাপটা জবাব, আমি এই বিষয়ে এখন কিছু বলবো না। তিনি বললেন আমি অসুস্থ, যেদিন এই খবরটা হয় সেই দিন জেলখানায়, সেদিন বৃষ্টি হচ্ছিল ফলে জেলের কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটির সমস্যা ছিল, আমি খবরটা দেখতে পারিনি। তবে আগামী 1 সপ্তাহ পরে সংবাদ মাধ্যমের কর্মীদের ডেকে, সাংবাদিকদের ডেকে আমি সমস্ত ঘটনা খুলে বলবো। আবার ওখান থেকে ফিরলেন, সোজাসুজি একেবারে বাড়িতে না এসে তিনি চলে গেলেন তৃণমূল ভবনে। জেল থেকে বেরিয়ে তৃণমূল ভবনে গেলেন, তিনি নেতৃত্বদের সঙ্গে দেখা করলেন আর তারপর বাড়ি ফিরলেন। আবার বাড়িতেও কিছু সাংবাদিক গেল, আমিও সেখানে ছিলাম। সেখানে গিয়ে আরাবুল ইসলামকে জিজ্ঞাসা করা হলো সেই একই প্রশ্ন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনার বিরুদ্ধে শওকত মোল্লা অভিযোগ করেছে, আপনার যে নাম, নেম প্লেট, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ব্লকের যেটা রয়েছে সেই রুম, আপনার সেই ঘর তো দখল, আপনার নেম প্লেটও খুলে ফেলা হয়েছে যখন আপনি জেল থেকে বেরোচ্ছেন, কি বলবেন? তখন তিনি সেই একই কথা বললেন, আমি এই বিষয়ে কিছু বলবো না, 1 সপ্তাহ পর মিডিয়াদেরকে ডেকে বলবো। 1 সপ্তাহ পর আরাবুল ইসলাম কি বলবেন এটাই এখন রহস্যজনক বিষয়। আরাবুল ইসলাম 1 সপ্তাহ পর কোন দিকে যাবেন, ভাঙড়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে, আরাবুল ইসলাম কোন দিকে, এটাই এখন গোটা ভাঙড়ের মানুষের কাছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। সেই প্রশ্নের উত্তর অবশ্যই আরাবুল ইসলামের কাছ থেকে খুঁজবো, ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটের কাছে খুঁজবো, ভাঙড়ের পরিস্থিতির কাছে খুঁজবো। তবে আরাবুল ইসলামকে যদি দল ব্যর্থ করেন, আবার যদি আরাবুল ইসলামকে বাদ দিয়ে ভাবনা চিন্তা করতে থাকে দল, তাহলে কিন্তু ভাঙড়ের রাজনীতিতে আবার অন্য কিছু হতে পারে। তখন আরাবুলের 2টো অপশান থাকবে, হয় ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, না হলে অন্য কোনো দলের সঙ্গে থাকা বা নিজে অ্যাক্টিভিটি করা। কি করবেন আরাবুল ইসলাম? তিনি কি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, নাকি ভাঙড়ে যে চর্চা বারবার হচ্ছিল যে আইএসএফে যোগদান আইএসএফের সঙ্গে মিশে যাবেন, নাকি নিজে কিছু করবেন? এই প্রশ্নগুলো এখন ভাঙড়ের মানুষের। আরাবুল ইসলামের অবস্থান কোন দিকে, কি করবেন আরাবুল ইসলাম, সেটার উপরেই নির্ভর করছে ভাঙড়ের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট। ভাঙড়ের আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে? আবার কি কুরুক্ষেত্র বাঁধবে ভাঙড়ে? আবার কি অশান্তির ছবি দেখবে, নাকি শান্তিপূর্ণ রাজনীতির চরিত্র ভাঙড়ে দেখবে? ভাঙড় কি আরাবুলের রাজ থাকবে, নাকি আরাবুলহীন ভাঙড় আবার নতুন করে গঠন হবে? কি হবে আরাবুল এর সেই সব প্রশ্নের উত্তর ঠিক আরাবুলের অবস্থানের উপরে ঠিক করবে। আরাবুল ইসলাম আগামী 1 সপ্তাহ পরে কি বলেন, তিনি কি করবেন, 1 সপ্তাহ পরে মিডিয়ার সামনে কি বলবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।